আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, ক্ষমা চেয়ে নতুন নেতৃত্বে ফিরলে বাধা নেই বললেন রিজভী। ঈদের পরে ফিরতে পারেন বেগম খালেদা জিয়া, আরও সময় নেবেন তারেক রহমান। ইতিহাসে সর্বোচ্চ দামে চাল 10 দিনেই কেজিতে বেড়েছে 2 থেকে 8 টাকা। শুরু হয়েছে ঈদ যাত্রা, 20 রোজাতেই বাসে চেপে বাড়ির পথে নগরবাসী। রোজায় রক্তাক্ত গাজায় লাশ আর লাশ, ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলছে বিক্ষোভ। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়া তাদিতি। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে পুরো খবর। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররম মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে কর্মসূচি পালনের কথা রয়েছে কয়েকটি ইসলামিক সংগঠনের। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, এই মুহূর্তের খবর নিয়ে যুক্ত হচ্ছেন তিনি। মোহন, এই কর্মসূচি কখন শুরু হবে এবং কোন কোন সংগঠন এর আয়োজন করেছে, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? অদিতি, জুম্মার নামাজের পরপরই কিন্তু বিভিন্ন ইসলামিক সংগঠন এবং ধর্মপ্রাণ মুসলমান এবং ছাত্র জনতা, তৌহিদি জনতা যাই বলেন না, যেই ব্যানারই বলেন, সবাই আসলে নামাজ শেষেই মিছিল নিয়ে বের হয়েছে। তাদের প্রথম দাবি হচ্ছে গাজায় যে ইসরায়েলি বর্বরতা শুরু হয়েছে, গণহত্যা শুরু হয়েছে, যুদ্ধবিরতি তারা না মেনে 400-র অধিক মানুষ তারা হত্যা করেছে, শিশু হত্যা করেছে, সেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা এখানে মিছিল করছেন। তাদের প্রতিবাদের ভাষা জানা দিচ্ছিলেন, বলছিলেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ইসরায়েলের যে সকল পণ্য বিক্রি করা হয় সে সকল পণ্য যেন বয়কট করা হয়, সে ধরনের একটি জনসমর্থন কিন্তু তারা আদায় করার চেষ্টা করছেন। তারা কিন্তু বলছিলেন যে গাজায় যে ধরনের নিপীড়ন চলছে তার বিপক্ষে সারা বিশ্ববাসী যেন দাঁড়ায়, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই যেন গাজার পক্ষে দাঁড়ায়, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ায়। তারা তাদের ভাষায় কিন্তু সেগুলো বলছিলেন। নামাজ শেষে কিন্তু আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছে তারা বিভিন্ন মিছিল নিয়ে, তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পল্টন এলাকায় কিন্তু পরিদর্শন করছেন। আমি যদি একটু ক্যামেরায় দেখাই যে গাজার প্রতি সংহতি জানিয়ে কিন্তু বিভিন্ন ফ্ল্যাগ থেকে শুরু করে বিভিন্ন প্লে কার্ডও কিন্তু তারা দেখাচ্ছেন। আমরা কয়েকজন মুসল্লিদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে কার কি ব্যানার এটা তারা এই মুহূর্তে দেখছে না। তাদের প্রধানতম কথা হচ্ছে যে গাজায় যে আগ্রাসন সেটা বন্ধ হয়। পাশাপাশি আপনি জানেন 2024 সালে আওয়ামী লীগ যেই গণহত্যা চালিয়েছিল বাংলাদেশের জাতিসংঘের হিসাবে 1400 মানুষকে তারা হত্যা করেছে, সে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কিন্তু তারা বলছিলেন। অনেক মুসল্লিরা কিন্তু যাচ্ছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে একটু জানার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলি। আজকে নামাজ শেষে এখানে মানুষ সমাবেশ করছে, মিছিল করছে, আসলে কোন সমর্থন এবং আপনি সেখানে অংশ নিয়েছেন কিনা? আমি আসলে সরাসরি অংশগ্রহণ করি নাই, তবে আমার মনে হচ্ছে ইসরায়েল যে বর্বরোচিত হামলা চালাচ্ছে ফিলিস্তিনে, বিশেষ করে গাজায়, এটা অবশ্যই ন্যাক্কারজনক, অবশ্যই ধিক্কারজনক। আমরা বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাই এই ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ হোক, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমরা আরও কারোর সাথে যদি একটু কথা বলি, আপনার থেকে একটু জানি, আপনি প্যালেস্টাইনের ফ্ল্যাগ হাতে দাঁড়িয়ে আছেন, আপনাদের আসলে আজকের এই জায়গা থেকে কি বার্তা দিতে চান? আজকে বাংলাদেশ থেকে আমরা এই বার্তা দিতে চাই, সমগ্র বিশ্বের যত মুসলমান আছে সবার সাথে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা যে যেখানে থাকেন না কেন, ইসরায়েল জালেম সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনার সাথে একটু কথা বলি, এখানে ইসরায়েলের পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অনেকে কথা বলছেন, তারাও গণহত্যার সাথে জড়িত ছিলেন 24-এ, এই বিষয়ে আপনাদের কোনো সমর্থন রয়েছে বলে আপনার? আমি প্রথমেই একটা কথা বলবো, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবেই। আজকে যারা এই ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে, আওয়ামী লীগ, ইন্ডিয়া, আমরা সবাই তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সাধারণ মানুষ, সাধারণ মুসলিম, তারা যেন কোনোভাবেই যেন ইসলামের যেন কোনো ক্ষতি না করতে পারে,
ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই। ধন্যবাদ আপনাকে। অদিতি, মোহন, যেমনটা শুনছিলাম- আপনার মাধ্যমে আমরা সেখানে যারা এই মুহূর্তে অবস্থান গ্রহণ করেছেন, যারা আন্দোলন করছেন, তাদের বক্তব্য শুনে নিচ্ছিলাম। ধন্যবাদ সেখানকার এখনকার খবর জানিয়ে দেবার জন্য। দর্শক, গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে জুমার নামাজ শেষে কর্মসূচি পালন করছে বেশ কিছু ইসলামিক সংগঠন। আমরা সেই কর্মসূচির খবর জানছিলাম এতক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন দাবিতে মিছিল করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন। সেখানকার খবর জানবো এবারে। সহকর্মী শাহিদুজ্জামান সাকিব আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। সাকিব, কোন ইস্যুতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হচ্ছে, কোন কোন সংগঠন সেখানে আছে, তাদের দাবি কি? অদিতি, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জুমার নামাজের পর কিন্তু মিছিল বের করেছে ইনকিলাব মঞ্চ এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারাও কিন্তু মিছিল বের করেছে। আরেকদিকে তাদের মূল দাবিটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনি জানেন যে গতকালকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে দলটির যে নেতারা বা যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিচার অন্তর্বর্তী সরকার করবে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের কথা বিভিন্ন নেতাদের বক্তব্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেও এসেছে। এরপরে কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্র জনতা। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে এখানে ফিলিস্তিন ইস্যুতে আজকে বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল, তবে সেই বিক্ষোভ মিছিলটি স্থগিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে এবং এখানে আমরা এখন ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিলের সামনে রয়েছি। এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জুমার নামাজের পরপরই শুরু হয়েছে এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা প্রদক্ষিণ করে এখন ভিসি চত্বর হয়ে টিএসসির কাছাকাছি রয়েছে। আমরা এখনো সেই মিছিলটির সাথেই রয়েছি। মিছিলটি কিন্তু এখন রাজু ভাস্কর্যের ঠিক সামনে এসে উপস্থিত হয়েছে। এখানে যারা মিছিল করছেন বা স্লোগান দিচ্ছেন তাদের একজনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। প্রধান উপদেষ্টার একটি প্রেস বিজ্ঞপ্তিতে আমরা লক্ষ্য করলাম যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই, তবে তারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করবে। আপনারা কি বলছেন? আসলে আমরা একটাই চাওয়া, শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যাদের হাতে আমাদের অসংখ্য ছাত্র বাহিনীর রক্ত লেগে আছে। তো আমাদের একটাই চাওয়া, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিদেশে বসে বসে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা চাই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর আমরা ঘরে ফিরবো। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আমাদের কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততদিন পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সাকিব, আপনার মাধ্যমে আমরা যারা বিক্ষোভ করছেন তাদের বক্তব্য শুনে নিচ্ছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার এই মুহূর্তের খবর জানিয়ে দেবার জন্য। দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী। জনগণের কাছে ক্ষমা চেয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, গণহত্যার সঙ্গে জড়িত এবং লুটতরাজদের বিচার নিশ্চিত করতে হবে সবার আগে। রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এবং সংস্কার কমিশনের সুপারিশগুলো নির্বাচিত সরকার পূরণ করবে বলেও জানান তিনি। যারা অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন
রাজনীতি করতে পারবে না। মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি, কিন্তু এই যে কাজগুলো, এই যে মানব হিতৈষী কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন, এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না। লন্ডনে পরিবারের সাথে ঈদ উদযাপনের পর এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে তারেক রহমান দেশে আসতে কোনো বাধা না থাকলেও তার দেশে প্রত্যাবর্তনে আরও 2 মাসেরও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তারেক রহমান সকল মামলা থেকে খালাস পাওয়ায় খুশি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত আরিফ মাহফুজের প্রতিবেদনে। পতিত শেখ হাসিনা সরকারের শাসনামলে কয়েক ডজন মিথ্যা মামলার আসামি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়েই প্রায় 1.5 যুগ ধরে লন্ডনে নির্বাসিত সময় কাটাচ্ছেন তিনি। তবে আদালতের রায়ে সকল মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাই আনন্দ উল্লাসে সময় কাটাচ্ছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। আমাদের যে অত্যন্ত আনন্দের দিন, দেশনায়ক তারেক রহমান সাহেবের সকল মিথ্যা মামলা আজকে খালাস হয়েছে। তার মামলা সবগুলা খারিজ হয়, আমরা অত্যন্ত আনন্দিত। শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে উনি সব মামলা থেকে খালাস পেয়েছেন। তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন, আমরা অত্যন্ত খুশি। আমরা খুব আনন্দিত, লড়াই করেও আমরা ন্যায় বিচার পেয়েছি। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিবারের সাথে ঈদ করার পর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। আমরা আশা করছি যে ম্যাডাম ঈদের পরে এপ্রিলের মিডিলে বা তার 1-2 দিন পরে ওনার যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। দলের চেয়ারপারসন এপ্রিল মাসে দেশে ফিরলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে সময় লাগবে আরো 2 মাস অথবা তার চেয়েও কিছু বেশি সময় বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি। ম্যাডাম যাওয়ার পরেই কিছুদিন পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান উনি বাংলাদেশে যাবে। তো সব মিলাইয়া কিন্তু বাংলাদেশে হয়তো 2-1 মাস দেরিও হইতে পারে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের সময় নির্ধারিত না হলেও খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন এমনই ইঙ্গিত দিলেন দলের নেতাকর্মীরা। তারেক রহমান সব মামলা থেকে খালাস পাওয়াতে দেশে ফেরাটা এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফ মাহফুজ, 71, লন্ডন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে 3টি কমিটি এরই মধ্যে 70% কাজ শেষ করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, বৃহত্তর সমঝোতার দিকেই যাচ্ছে কমিটি, যেন তারিখ ঘোষণার পর পিছিয়ে যেতে না হয় বলেও জানান ভিসি। এদিকে 5 আগস্টের পরও এখনও ক্লাসে ফিরতে পারেননি অনেক শিক্ষক, তাই আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার কথা জানান উপাচার্য। সকালে বিশ্ববিদ্যালয়ে বন দিবসের অনুষ্ঠানে একটি মহুয়া গাছ লাগান তিনি। পরে ভিসি চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। ছাত্রদের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে, অংশীদারদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। 3টা কমিটি নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। একটা কমিটি দেখছে, এগুলো সে জানেন, তবে একটু বলছি কারণ এটা গুরুত্বটা বুঝতে হবে। একটা কমিটি দেখছে আচরণবিধি ঠিকমতো না হলে যে কোনো সময় এই অস্পষ্টতার কারণে অনেক রকম তুলনামূলকভাবে দণ্ড বেড়ে যেতে পারে। একটা হচ্ছে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব, সবার কাছ থেকে কথা শুনছি। আর একটা হচ্ছে সার্বিক পরামর্শের মাধ্যমে, কনসালটেশনের মাধ্যমে, আলাপ করার মাধ্যমে তারা আমাদেরকে সময় সম্পর্কে ধারণা দেবেন। এই প্রক্রিয়াটা চলবে এবং তার সাথে সাথে একটা বৃহত্তর সমঝোতার দিকে যাবে, এবং যাতে আমরা ঘোষণা করলে যেন পিছিয়ে আসতে না হয় সেই জন্যই আমরা সময় নিচ্ছি, কিন্তু প্রতিদিন অগ্রগতি হচ্ছে। চালের পাইকারি বাজার ক্রমশ অস্থির হচ্ছে। সরু ও মোটা চালের দাম এখন ইতিহাসের সর্বোচ্চ। গত 10 দিনের ব্যবধানে সরু চালের দাম গত 1 মাসে কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে, আর মোটা চালের দাম বেড়েছে 3 থেকে 6 টাকা। এ নিয়ে মিল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ার কারণে চালের দাম বাড়াতে হয়েছে। যদিও মৌসুমের এই সময় কেন ধানের দাম বাড়লো এ নিয়ে তারা কোনো কথা বলতে চাননি। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। কুষ্টিয়ার বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে চাল। দেশের চালের অন্যতম বড় মোকাম কুষ্টিয়ার খাজানগর মিলগেটে 2 সপ্তাহ ধরে সরু থেকে মোটা প্রায় সব রকম চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 8 টাকা। অস্থির চালের বাজার, তাই স্বস্তি নেই ভোক্তাদের মধ্যে।
দিনে পা দিনে চালের দাম বাড়ালে আমরা খাবো। চাউলের দাম এখন তো কেজিতে প্রায় 10 টাকা করে বেড়ে যাচ্ছে, সেই হিসেবে আমাদের নিম্নআয় মানুষের জন্য তো কিনে খাওয়াটা আর কি দুষ্কর হয়ে যাচ্ছে। আজকে এক বাজার কালকে বাজার, প্রশ্ন যদি দোকানদারের করা যায়, বলছে আমরা কি করবো, আমরা যে দরে আনি সেই দরে তো বেচবো। খুচরা বিক্রেতারা বলছেন রোজার শুরু থেকেই চালের বাজার ঊর্ধ্বমুখী। খুচরা বাজারে বাসমতি 98 টাকা, মিনিকেট 86, কাজল লতা 78 টাকায় বিক্রি হচ্ছে। একদম সিজনের শেষ, এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন ধানের চাউলের দামটা এই রমজান মাসেই বেড়ে চলেছে। ধানের দাম বাড়ার কারণে চালের দাম বেড়েছে বলে দাবি করছেন চালকল মালিকরা। এখন আমাদের কোনো মিলারদের কাছে কোনো ধান মজুদ পাবেন না, বরঞ্চ তাদের কাছ থেকে ধান কিনে এনে আমরা এখন চাল বানিয়ে বেচতেছি। চাষির কাছে ধান নাই। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার পাইকারি বাজারে সব ধরনের চালের দাম প্রায় একই অবস্থায় রয়েছে। জেলার পাইকারি চালের আড়ত আনন্দবাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, বর্তমানে বিআর 28 প্রতি বস্তা চাল 2800 টাকা থেকে 3150 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে মানিকগঞ্জের বাজারে মোটা চাল ছাড়া সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। মিনিকেট কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 85 থেকে 86 টাকায়। নাজির শাইল 88 টাকা, চিনিগুড়া 88 টাকা থেকে 90 টাকা এবং ব্রি 29 চাল 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলেন হঠাৎ 2 সপ্তাহ ধরে চালের দাম বাড়তি, আর বিক্রেতারা বলছেন মোকামের চালের দাম বেশি থাকায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে। মিনিকেট চাউল যেটা সেটা 70, 75, 80, আবার যেটা নাজির সেটা 90 টাকা করে যাইতেছে আজকে। জি, বাড়তি, আগের চেয়ে অনেক বেশি বাড়তি। 29 চাইল, নাজির চাইল, জিরা চাইল, তারপরে পোলাওর চাইল, এগুলো সবগুলির দাম কেজিতে 4 থেকে 5 টাকা বৃদ্ধি। 1 মাস আগে থেকে 5 টাকা 4 টাকা কেজিতে বাড়ছে। এখানেও চালের দাম বাড়ার জন্য ধানের দাম বাড়কেই দায়ী করছেন, কিন্তু কেন ধানের দাম বাড়লো এ নিয়ে কোনো কথা বলছেন না। হাসিবা আলী বর্ণা, 71। সারা দেশের বাজারগুলোতে এখনো লেবুর দাম বেশি, সেই সাথে মৌসুম শেষ হওয়ার অজুহাতে বাড়তি সবজির দামও। এছাড়া ঈদ সামনে রেখে বাড়তি সব ধরনের মুরগির দাম, কমেছে ডিমের দাম, পাশাপাশি বোতলজাত সয়াবিনের সরবরাহ বেড়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের বাজারে কিছুটা কমেছে ডিমের দাম, প্রতি ডজনে কমেছে 10 টাকা। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু, মুরগি ও সবজি। বিক্রেতারা জানান, মৌসুম শেষ হওয়ায় গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা দাম বেড়েছে সবজির। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়, 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকায়, আর 10 টাকা বেড়ে 210 টাকায় মিলছে ব্রয়লার মুরগি। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়ায় স্বস্তিতে আছেন খুচরা ব্যবসায়ীরা। প্রত্যেকটা কোম্পানি আসে এখন তেল দিতেছে, তেল আগে রেডি তেল পাচ্ছি আমরা সবাই। কাঁচামরিচে কমছে 8 টাকা, কিরা 5 টাকা কমছে। যেখানে শীতকালীন সবজি শেষের দিকে এখানে আস্তে আস্তে আর বাড়ি যাবে, যে গরম মালের সবজি কাঁকড়া 300 টাকা করে কেজি। মাছের আমদানিও একটু বেশি দেওয়া যাইতেছে এখন, কিন্তু কাস্টমার নাই বাজারে, বেচা কিনি কম। ফোরাটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 5-10 টাকা করে বেড়ে গেছে। এদিকে কুমিল্লার বাজারেও বাড়তি মুরগির দাম, 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 220 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 থেকে 315 টাকায়। এছাড়া বাড়তি রয়েছে সবজির দাম। সামনে ইচ্ছান আইতে আছে, আবার মুরগি একটু সংকটে আছে, কুমিল্লা মুরগি একটু কমে আছে, বাইরের মুরগি কারণ লাগে। নতুন সবজি এগুলো নাগালের বাইরে কিনার সাধ্য। এদিকে স্থিতিশীল আছে রাজশাহীর সবজির বাজার। দোকানিরা বলছেন, সপ্তাহের ব্যবধানে বেগুন ছাড়া বাড়েনি অন্যান্য সবজির দাম। তবে এখনো বাড়তি লেবুর দাম, মানভেদে লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। শারমিন স্বপ্না, 71। রোজার শুরু থেকেই ভোগাচ্ছে শসা আর লেবু। এদিকে চালের বাজারের তেজে নাজেহাল ক্রেতা। আরেক দফা বেড়েছে এলাচের দাম। আমিষের বাজারে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 20 টাকা। ফয়সাল রয়ালের প্রতিবেদনে বিস্তারিত। ইফতারে বেগুনির চাহিদায় পুরো রমজান মাস জুড়েই চড়া দামের মগডাল থেকে নামছে না বেগুন। এখনো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। রমজানের শুরুর দিকে এই দাম 180 টাকা পর্যন্ত উঠেছিল। এদিকে লেবু, শসা ভোগাচ্ছে রোজার প্রথম থেকেই। রাজধানীর বিভিন্ন বাজারে এই 3টি সবজি বাদে অন্যান্য সবজির দাম অনেকটা আগের মতোই আছে। তবে নতুন সবজির দাম
কিছুটা বাড়তি। ভালো টমেটো প্রতি কেজি 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে, যদিও নিম্নমানের টমেটো পাওয়া যাচ্ছে 10 টাকা কেজি দরে। প্রত্যেকটা সবজি দাম আগে থেকে 5 টাকা 10 টাকা করে বেশি রাখতেছে। কাঁচামরিচ ঠিক আছে, গত সপ্তাহে যে দাম কিনেছে এখন একই দামই আছে। অন্যান্য সবজি যেমন পটল নতুন উঠছে 80 টাকা 90 টাকা, এগুলো তো নতুন উঠলে সব দাম বাড়ে। আরও আমাদের কপাল খারাপ যে রোজা আসছে, যার জন্য রোজার সময় আমাদের পাইকারি সবারই হয়ে যায় যে সব জিনিসের দাম বাড়াবো। আমি বাংলাদেশ হলেও সব জিনিস মনে করি একটা বাড়লে বেড়া 5 টাকা। এখন বেগুনের তো এখন সিজন না বুঝে আনছে, বেগুন তারও দাম বাড়তে, রমজান মাস হিসাবে দাম বাড়তে। এদিকে শান্ত হয়নি চালের বাজার। গত সপ্তাহে কেজিতে 5 টাকা বেড়েছিল চালের দাম। এই সপ্তাহে দাম না বাড়লেও কমেনি। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং কোনো কাজেই আসছে না। চাউলের দামটা কমতেছে না, অন্য অন্য কিন্তু জিনিসগুলোর দাম কম। ভালো মিনিকেট করলে 80 টাকা। না কই দেখতেছি না, এখন তো আবার ঈদ মৌসুমে গাড়ি ভাড়া বুড়া বেশি, বিভিন্ন কারণ দেখায় ভাড়া ওইভাবে হইতেছে আর কি। ঈদকে কেন্দ্র করে এখনই ব্রয়লারের দাম চড়া, তবে সোনালী আর কক মুরগির দাম রয়েছে আগের মতো। ফয়সাল রয়েল, 71, ঢাকা। রাজধানীর মিরপুরের শাহ আলী বাজারে দাম বেশি রাখায় 3টি মুরগির দোকানকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। গরুর মাংসের সঙ্গে চর্বি ও হাড় দেওয়ার কারণে একটি দোকানকে জরিমানা করা হয়েছে 5,000 টাকা। শুক্রবার সকালে মিরপুর 1 নম্বরের শাহ আলী বাজারে অভিযানে যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানকার কয়েকটি মুরগির দোকানে সোনালী মুরগির প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা বেশি বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে কোনো ধরনের কাগজপত্র দেখাতে না পারায় 3টি প্রতিষ্ঠানকে 60,000 টাকা জরিমানা করা হয়। পরে বেশ কয়েকটি গরুর মাংসের দোকানেও অভিযান চালায় ভোক্তা অধিকার। সেখানেও বেশ কিছু অনিয়ম পাওয়ায় একটি গরুর মাংসের দোকানকে 5,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাকিগুলোকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। গতকাল যে দামটি ছিল সোনালী মুরগি 260 থেকে 270 টাকা কেজি বিক্রি হয়েছে এখানে, কিন্তু আজকে সেই একই মুরগি 320 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। কিন্তু এই যে দাম যে বাড়িয়ে দিয়েছে তার সম্পর্কে কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই, ক্রয়ের ক্যাশ মেমো তাদের কাছে নেই, তারা তো বিক্রি ক্যাশ মেমো দেয়ই না। এই কারসাজি এনারা এখানে করছেন। এই অপরাধে মূলত 3টি প্রতিষ্ঠানকে 3টি মুরগির দোকানে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এসব কয়েন তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, চক্রটি ভুয়া কয়েন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে নগদ 1,20,00,000 টাকা ও 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয়। একটি কয়েন $20 বিলিয়ন বিক্রি করা যাবে এমন প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে চক্রটি। গ্রেপ্তার হওয়া এই 4 জনের নামে প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে। অভিযানে নগদ টাকা ছাড়াও 10টি মোবাইল, 4টি ম্যাগনেটিক কয়েন সহ 50 লক্ষ টাকার চেক জব্দ করেছে পুলিশ। গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এই প্রতারক চক্রের যে 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন, তাদেরকে আটক করেন। আটক করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই যে 45 লক্ষ টাকার 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন, আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। ঈদ সামনে রেখে এবার একটু আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাস স্ট্যান্ড ও কাউন্টার ঘুরে দেখা যায় ঈদের ভিড় এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ ওঠেনি, তবে ঈদের 2-1 দিন আগের টিকিটের বেলায় কিছুটা বেশি গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। নীলার কোলে আদরের বিড়াল মিনি, নীলার চোখে বাড়ি ফেরার উচ্ছ্বাস, আর মিনির চোখে যেন কিছুটা অজানা ভয়। ঈদের ছুটিতে সড়ক মহাসড়কে চিরচেনা দুর্ভোগ এড়াতে কিছুটা আগেভাগেই বাড়ির পথে নেমেছেন তারা। যেহেতু ছুটি পাওয়া গেছে, একদিনে দ্রুতই চলে যাচ্ছি বাবা মায়েদের সাথে বেশি সময় কাটানোর জন্য। রাজধানীর বাস স্ট্যান্ড, কাউন্টার ও রেল স্টেশনে এখনও ঈদের চাপ তৈরি হয়নি। কাউন্টারগুলো অনেকটাই ফাঁকা।
ঈদের শেষ মুহূর্তে দুর্ভোগ এড়াতে চাকরিজীবীরা আগে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যদের, যদিও তার নিজের যাত্রা হবে একদম শেষ মুহূর্তে। তখন ভিড় বেশি থাকবে দেখে একসাথে আর কি আমরা যাইনি, আগে পাঠিয়ে দিলাম। হাজবেন্ড পরে যাবে কারণ তার ছুটি হইতে সময় লাগবে। এখন পর্যন্ত ভাড়া আছে ঠিকঠাক, গুনতে হচ্ছে না অতিরিক্ত কিছু। তবে অগ্রিম টিকিটে খরচ বেড়েছে কিছুটা। কাউন্টারের কর্মীরা বলছেন 25 তারিখ থেকে দূরপাল্লার বাসের টিকিটে নেওয়া হচ্ছে শেষ স্টেশনের সমপরিমাণ ভাড়া, আর এসি বাসগুলোতে 300 থেকে 400 টাকা বেশি আদায় করা হচ্ছে। তাদের দাবি এই ভাড়া নেওয়া হচ্ছে সরকার অনুমোদিত চার্ট অনুযায়ী। আমরা সরকার নির্ধারিত যে ভাড়াটা আমরা এটাই রাখছি। মানে যে গাড়িতেই যাবেন লাস্ট স্টপেজের ভাড়া এটা 25 তারিখের পর থেকে। হ্যাঁ 25 তারিখ থেকে, 24 তারিখ থেকে, এটা নয় 24 তারিখ থেকে লাস্ট স্টপেজ। যারা আগে থেকে সচেতন, যারা অগ্রিম টিকিট কেটেছে এবং যারা একটু লোকালভাবে যাচ্ছে আর কি, তাদের একটু আর কি ভাড়া বেশি দিয়ে গুনতে হচ্ছে, বেশি টাকা গুনতে হচ্ছে। যেহেতু আমি এখন আজকে 21 তারিখে যাচ্ছি, সো এখন ভাড়াটা নর্মালি আছে, বাট আপনি যদি 25 তারিখ থেকে দেখেন ইট গোজ আপ। বর্তমানে ভাড়া আগের মতোই আছে, এখনো ভাড়া বাড়ে নাই। বিআরটি অনুমোদিত ভাড়ার চার্জ ছাড়া 1 টাকা বেশি নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। বৃহস্পতিবার ছিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। শেষ দিনে ঈদ ট্রেনের 72,000-এরও বেশি টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। মাইনুল মারুফ, 71, ঢাকা। কাউন্সিলর একরামুল নয়, অভিনয় করতে গিয়ে নিজেকে হাসান বলেই মনে হয়েছে কবি কামরুজ্জামান কামুর। আর ছবির পরিবারটিকে মনে হয়েছে তার নিজেরই পরিবার। নির্মাতা রায়হান রাফির ওটিটি কন্টেন্ট আমল নামায় অভিনয় প্রসঙ্গে এমন কথাই 71কে জানিয়েছেন অভিনেতা, নির্মাতা ও কবি কামরুজ্জামান কামু। আমল নামায় নির্মাতা রায়হান রাফি টেকনাফে বিচার বহির্ভূত হত্যার শিকার কাউন্সিলর একরামের গল্পকেই তুলে ধরেছেন বলে মনে করা হচ্ছে। তবে কামু বলছেন গল্পটা একরামের নয়, এই গল্প হাজারো মানুষের চাপা কান্নার। জানাচ্ছেন পার্থ সঞ্জয়। আমি শেষবার মেয়ের কাছে ফোন দিয়ে কথা বলতেছি, তখন একজন মানুষ হিসেবে যা হওয়ার কথা আমি কিন্তু বাস্তবে ফিল করতেছিলাম একটু পরে আমাকে গুলি করবে এরা। ফলে যা হওয়ার কথা তাই হয়েছে। আসলে আমি ভেঙে চুরমার হয়ে যাচ্ছিলাম, আমি নাই হয়ে যাচ্ছিলাম। আমি শেষ, আমার বাচ্চাদের কি হবে। 2018 সালে টেকনাফে বিচার বহির্ভূত হত্যার শিকার আলোচিত কাউন্সিলর একরামুলের চরিত্রে কামু অভিনয় করেছেন। এমন ধারণা যখন সোশ্যাল মিডিয়ায়, এমনকি একরামুলের পরিবারেরও, তখন অভিনেতা কামু 71কে বলছেন গল্পটা হাজারো হাসানের। আমি আসলে একরাম ভাবিনি, আমি নিজেকে হাসানই ভাবছি। এবং আমি সবসময় ভাবছি যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তাদেরই একজন আমি। আসলে ওটা একটা আইটেম হিসেবে এখানে হয়তো যুক্ত করছিল যে ওই আচ্ছা একটা ফোন কল পাওয়া গেছিলো, ওই ফোন কলটা এখানে ব্যবহার করতে পারি তো আমরা, ওরকম একটা কাছাকাছি একটা জিনিস। ইকরামের মেয়ে ফোন করার কথা মনে হয়নি আমার, বরং মনে হয়েছে আমার মেয়েটা ফোন করছে আমাকে। আমি ফোন করছিলাম এবং আমার মেয়েটা ফোনটা ধরছে এবং আমি মারা যাচ্ছি। আমি আমার পরিবারের ছবিটা দেখছিলাম মনে মনে, আমার নিজের পরিবারের ছবিটা। কামুর যে পরিবার, আমারও 2টা মেয়ে আছে, বউ আছে, আমি সেই পরিবারটা মনে মনে ভাবছিলাম। নিজেকে হাসানি ভেবেছেন কবি কামরুজ্জামান কামু যখন নির্মাতা রায়হান রাফি গল্পটায় তাকে কাস্টিং করে। এমনকি ওটিটি কন্টেন্ট আমল নামায় এই কাস্টিংকে নির্মাতার মাস্টার স্ট্রোক বলা হচ্ছে। রায়হান রাফি আমাকে খুঁজেই বের করছে। আসলে জুলাই আন্দোলনের আগে কবি কামু কত কবিতা লিখেছেন, তারই একটি আমাকে পিছমোড়া করো। কামু বলছেন তিনি তার কবিতায় তখন থেকেই সোচ্চার। আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলো প্রভু, আমি কোনোখানে কোনো মানুষের হৃদয়ে দেখিনি কভু। দ্য ডিরেক্টর ছবি নির্মাতা কামুর গলায় তার লেখা গানও দর্শক শুনেছে। হাতের ওপর হাতের পরশ রবে না আমার বন্ধু, আমার বন্ধু হবে না, হবে না, হাতের ওপর হাতের পরশ রবে না। এবার তিনি শুনিয়েছেন হাজারো বাবার চাপা কান্না অভিনয়। আমাকে তুমি করবে সঞ্জয়, আমাকে ভালোবাসবে ঠিকই। চট্টগ্রাম নগরীর বিভিন্ন শপিং মল ও মার্কেটগুলোতে চলছে জমজমাট ঈদের কেনাকাটা। পরিবারের সদস্য ও প্রিয়জনদের জন্য কেনাকাটায় অনেক রাত পর্যন্ত থাকছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নানা রং ও ডিজাইনের পোশাক কিনতে পেরে খুশি তারা।
গরমের কারণে এবার সুতি কাপড়কেই প্রাধান্য দিচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন ছাড়ের পাশাপাশি সাধ্যের মধ্যে ক্রেতাদের চাহিদা মতো পণ্য সরবরাহ করছেন। রাজীব বড়ুয়ার প্রতিবেদন। ঈদ মানে আনন্দ, তাই ঈদকে ঘিরে নতুন জামা কাপড়ের উচ্ছ্বাসে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। আর এই ঈদের কেনাকাটায় চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে বাড়ছে ক্রেতাদের ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে গভীর রাত পর্যন্ত চলছে জমজমাট কেনাকাটা। নানা রঙের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থ্রি পিস, শাড়ি, জুতা কিনতে পেরে খুশি ক্রেতারা। গতবার চেয়ে জিনিসপত্রের কাপড়ের দাম অনেক বেশি। আমার সাথে আসছে, জুতো নিয়েছি, ড্রেস নিয়েছি, কালারফুল ড্রেস আমার খুব পছন্দ। পরিবারের জন্য জুতা, স্যান্ডেল, গেঞ্জি, নিজের জন্য পাঞ্জাবি, পায়জামা। এবারের ঈদে গরমের কথা ভেবে অনেকেই গুরুত্ব দিচ্ছেন কাপড়ের ধরনের উপর, আবার অনেকে পোশাক কেনায় প্রাধান্য দিচ্ছেন রং, কারো মনোযোগ ফ্যাশনের দিকে। এখন তো গরম পড়ছে, তো আমার জন্য আমি কিছুটা আরামদায়ক কাপড় কিনেছি, আর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবো। বাঙালি বাবুর থেকে নিয়েছি, কটনের মধ্যে এটা সুতির, আর আমার মনে হয় যে এগুলো কমফোর্টেবল একটু বেশি। গরমের জন্য সুতি থ্রি পিস নেওয়া হচ্ছে, আর বাচ্চাদের কটন সুতির মধ্যে নেওয়া হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন এবার ক্রেতাদের পছন্দসই সব পণ্য দিতে পারছেন তারা। অনেক পণ্যে ছাড়ও দেয়া হচ্ছে। সবাই খুব আগ্রহের সাথে কেনাকাটা করতে আসছে। রমজান উপলক্ষে আমাদের সবই নতুন প্রোডাক্ট, কোনো পুরনো প্রোডাক্ট আমরা রাখি নাই। এই যে কুটি সেট যেগুলো আছে, শার্ট কুটি সেট, তারপরে যে গেঞ্জি সেট, এবার নতুন নতুন শার্ট সেট যেগুলো আসছে ইন্ডিয়ান, হ্যাঁ ওরা মানে কাস্টমাররা বেশি এগুলো চাচ্ছে। মানে টি শার্ট পরলে যেমন কমফোর্ট থাকে মানুষ, জার্সি পরলে যেভাবে কমফোর্ট থাকবে, একটা পাঞ্জাবি পরেও ওভাবে কমফোর্ট ফিল করে, এই ধরনের ফেব্রিকগুলোই আমাদের কাছে। এদিকে মার্কেটে ক্রেতাদের ঈদের কেনাকাটা নিরাপদ করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের সিকিউরিটি গার্ড আছে, আর বাইরে রমজান ঈদের উপলক্ষে কোনো ধরনের চুরি, ছিনতাই বা নাশকতামূলক কার্যক্রম না হতে পারে, সেই জন্য আগাম তথ্য সংগ্রহের জন্য আমাদের সাদা পোশাকধারী পুলিশও কাজ করছে। নগরীর বিভিন্ন বিপণী বিতান ও শপিং মলে ঈদের এই জমজমাট কেনাকাটা চলবে চাঁদ রাত পর্যন্ত। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ দল হোটেলে পৌঁছাতেই তাদের বরণ করে নেওয়া হয়। তবে নজর কাড়েন হামজা চৌধুরী, তাকে নিয়ে চলে ভক্তদের সেলফি তোলার হুড়োহুড়ি। এদিকে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস ফ্যাসিলিটি দিতে ভারতকে সাফ বার্তা দিয়েছে বাংলাদেশ। ভারতের শিলং থেকে পার্থ বণিকের রিপোর্ট। প্রথমে একজন, শেষ হতে না হতে হাসি মুখে জাপটে ধরে আরেকজন, এরপর আরেক কোনায় আরেক দল। হামজা তো নয়, যেন মেঘালয়ে সন্ধ্যা নামার আগেই চাঁদের আগমন। বড় থেকে ছোট সবার মুখে একটাই আবদার, এক ফটো মিলেগা। হামজাকে নিয়ে বাংলাদেশের পর এবার শিলংয়েও ভক্তদের ব্যাপক এক্সাইটমেন্ট। দেখে কে বলবে খাসিয়া অধ্যুষিত জনপদের এই পাহাড়ি মানুষগুলো হামজা জামালদের আপন নয়, প্রতিবেশী। ফ্লাইট, ট্রানজিট মিলিয়ে 6 ঘন্টার সফর শেষে বৃহস্পতিবার বিকাল 5টায় শিলংয়ে পৌঁছায় জামালরা। উত্তরীয় পরিয়ে আঞ্চলিক রীতিতে বরণ করে নেওয়া হয় সাদ রাকিবদের। আড্ডা, হালকা নাস্তা আর রুম চেকিং এর ফাঁকে চলতে থাকে তারিক, মোরসালিন, ফাহিমদের হাস্যোজ্জ্বল গ্রুপ ফটো সেশন। ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই সফরে দেশীয় গণমাধ্যমের মাঝে সবার আগে শিলংয়ে ৭১। খেলাযোগের ক্যামেরায় ডিফেন্স লাইনের সোলজার রহমত মিয়া জানালেন দে আর রেডি টু গো। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।